বাংলাদেশে এসে স্ত্রীর সঙ্গে ঘুরতে বেরিয়ে মারধর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা মানতে পারছেন না ইরানি নাগরিক সেলিম রেজা। গত সোমবার রংপুরের তারাগঞ্জে এমন বিপদে পড়েন তারা, পরে তাদের উদ্ধার করেন সেনা সদস্যরা। এই ঘটনায় গ্রেফতার হওয়া 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিজাউল করিম মানিকের প্রতিবেদন। ইরানি নাগরিক সেলিম রেজার এই আক্ষেপেই বলে দেয় কতটা বিপদে পড়েছিলেন তিনি। হয়তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত বাংলাদেশে ঘুরতে আসা ইরানি এই দম্পতির জীবনে। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে। সেনাবাহিনী জানায়, ইরান থেকে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন হোসেন সেলিম রেজা এবং তার স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিন। সোমবার রংপুরে একটি প্রাইভেট কারে গুগল ম্যাপ অনুসরণ করে নিজেরাই গাড়ি চালিয়ে ঘুরতে বের হন। গুগল ম্যাপে নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ভুলবশত রংপুরের তারাগঞ্জ উপজেলার উষা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ঢুকে পড়েন তারা। স্থানীয়দের ভাষা বুঝতে না পারলেও তারা পথ খুঁজে পেতে সাহায্য চান, কিন্তু কিছু ব্যক্তি তাদের মারধর করেন এবং সঙ্গে থাকা ডলার, মোবাইল, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় ধাক্কা খেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী দেশগুলোর জোট G7 সম্মেলনে যোগ দিতে এবার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। গত 6 বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদীর সম্মেলনে যোগ দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণ না পাওয়ার ঘটনা ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। কিন্তু কেন এবার আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদী, সেটি নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। হিন্দুস্তান টাইমস বলছে, 2019 সালের পর এবারই প্রথম G7 সম্মেলনে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তার মুখে নরেন্দ্র মোদী। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালিতে হওয়া প্রতিটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদী। যদিও কানাডা এখন পর্যন্ত G7-এর কোনো অংশীদার দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। দেশের প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়া উপস্থিত থাকবে সম্মেলনে। 2023 সালে ভারত কানাডা সম্পর্ক তলানিতে ঠেকেছিল একটি হত্যাকে ঘিরে। হরদীপ সিং নিজ্ঝর হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দারা জড়িত বলে তখন অভিযোগ তুলেছিলেন তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে দুই দেশের মধ্যে তুমুল বৈরিতা শুরু হয়েছিল। এর ফলশ্রুতিতে কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। পাল্টাপাল্টি পদক্ষেপে তখন দুই দেশের সম্পর্ক যে তলানিতে ঠেকেছিল সেটি এখনো পুনরুদ্ধার হয়নি। তবে সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসার পর থেকে ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে হয়তো সম্পর্কের উন্নতি ঘটবে। কিন্তু নরেন্দ্র মোদী G7-এ এখনো আমন্ত্রণ না পাওয়ায় সেই স্বপ্ন আপাতত অধরাই থাকছে। বিশ্লেষকরাও বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসার মতো এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি। কানাডা সরকারের আয়োজনে 15 থেকে 17 জুন দেশের আলবার্টা প্রদেশের কানানাস্কিস রিসোর্টে চলতি বছরের G7 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্মেলনের সাথে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন, সম্ভবত ভারত কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের প্রধানমন্ত্রী এখনও আমন্ত্রণ পাননি। মাত্র কদিন আগেই পেহেলগামে হামলা নিয়ে পাকিস্তানকে দায়ী করে দেশটির সাথে সংক্ষিপ্ত যুদ্ধ করেছে ভারত। যদিও সেই যুদ্ধে আন্তর্জাতিকভাবে তেমন সমর্থন আদায় করতে পারেননি নরেন্দ্র মোদী। আর সেই কারণেই খুব দ্রুত সময়ের মধ্যেই যুদ্ধবিরতিতে চলে যেতে বাধ্য হয়েছেন এই নেতা। পাশাপাশি যুদ্ধ নিয়ে নিজ দেশও লজ্জার মুখে পড়ে গেছে মোদীর হিন্দুত্ববাদী সরকার। জোহরা চৌধুরী সেতু। দর্শক, জেনেভা ক্যাম্প এলাকায় ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাবের যৌথ অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
নিবিড় অভিযানের সবশেষ সম্পর্কে জানতে চাই এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। বুশরা রাত 9টার দিকে কিন্তু এই যে অভিযান জেনেভা ক্যাম্পে অভিযান সেনাবাহিনী এবং র্যাবের যৌথ অভিযান সেটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এর আগে কিছুক্ষণ আগে আমরা যেমন জানতে পেরেছি এবং দেখেছি যে মোট 4 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং র্যাবের যৌথ দল এবং তারা আবারও অভিযানে যাচ্ছেন এবং যে আটককৃতদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের মাদক যেমন গাঁজা এবং ইয়াবার প্রায় 15-20 পিসের মতো ইয়াবা জব্দ করা হয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু আর একবার কিন্তু এই যে জেনেভা ক্যাম্পের ভেতরে তারা অভিযানে যাচ্ছেন এবং আমরা দেখছি যে আসলে তারা কিন্তু এই মুহূর্তে পরিকল্পনা করছেন এবং কিছুক্ষণ আগে রাত 9টার দিকে যখন অভিযানটি শুরু হয় তখন সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল তারা কিন্তু কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা আসলে কয়েক দিক থেকে যে জেনেভা ক্যাম্পের ভেতরে কিন্তু আসলে তাদের যে অভিযান সেটি আসলে শুরু করে এবং সেই অভিযানে আমরা দেখেছি যে মোট তারা এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে এবং তাদেরকে আটক করে এই জেনেভা ক্যাম্পের ভেতর থেকে নিয়ে যাওয়া জেনেভা ক্যাম্পের ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে পাশের যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে তাদের রাখা হয়েছে এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আবারও অভিযানে যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা যেমনটি বলছেন যে তারা আসলে এই যে অলিগলি যেহেতু জেনেভা ক্যাম্প একটি খুবই ঘিঞ্জি একটি এলাকা এবং জেনেভা ক্যাম্পের ভেতরে কিন্তু সচরাচর আমরা যেমনটি দেখি যে মাদকের একটি সর্বরাজ্য বলা যায় এবং এর আগেও আমরা দেখেছি প্রায়শই কিন্তু এখানে যে অভিযান সেটি আসলে চালায় আইনশৃঙ্খলা বাহিনী এবং বেশিরভাগ অভিযানেই কিন্তু বিপুল পরিমাণ মাদকের চালান তারা ধরেন এবং সেই সঙ্গে কিন্তু শুধু মাদক নয় অস্ত্রেরও কিন্তু একটি বড় সড়ো চালান কিন্তু আসলে মাঝে মধ্যে আমরা দেখেছি যে এখান থেকে জব্দ করা হয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করেছে যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে র্যাবের এবং সেনাবাহিনীর একটি যৌথ দল তারা কিন্তু মূলত একটি গলির ভেতরের দিকে যাচ্ছেন এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি মূলত এই গলিটি যেটি দেখছেন আপনারা এই গলির ভেতরে কিন্তু মাদকের সবচেয়ে বড় বিস্তার আমরা লক্ষ্য করেছি এর আগে এবং এই মুহূর্তে যৌথ বাহিনীর সদস্যরা তারা এই যে জেনেভা ক্যাম্পের যে গলিটি রয়েছে সেটির ভেতরে আসলে প্রবেশ করছেন এবং ভেতরে আমরা যতটুকু তথ্য পেয়েছি তারা তাদের একটি বাসায় হয়তোবা তারা ওই অভিযান সেটি চালাতে পারেন এবং এমন তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। তো আমরা এখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আছি একটু এবং যেহেতু এখন অভিযান চালানো হচ্ছে তো এর আগে আমরা দেখেছি মোট 4 জনকে সেনাবাহিনী এবং র্যাব তারা কিন্তু গ্রেপ্তার করেছে। তাহলে কি ইসরায়েলের মতো ভারতও দিন দিন একঘরে হয়ে পড়ছে? মোদির জন্য বন্ধ হচ্ছে একের পর এক দরজা? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় মিডিয়া সহ বিশ্ব দরবারে। আগামী 15 থেকে 17 জুন কানাডার অটোয়ায় অনুষ্ঠিত G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। Mr. Modi is sort of the Timu version of Netanyahu. It's a poor copy, and we. পেহেলগামের হামলার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার রেশ এখনো রয়ে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এখনো দেশ দুটির শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের বক্তব্যে তা স্পষ্ট। সুযোগ পেলেই যেন কেউ কাউকে ছাড় দিতে নারাজ এক চুলো। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। And we call upon the Indian government to not be inspired
3 জুন মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ভারত এখন ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে। মোদি নিজেকে নেতানিয়াহুর মতো প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু তিনি তার অর্থাৎ নেতানিয়াহুর ধারে কাছেও নেই। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো আরও বলেন, মোদি হচ্ছেন নেতানিয়াহুর তেমু ভার্সন, অর্থাৎ একেবারে সস্তা অনুকরণ। তিনি আরও বলেন, আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই তারা যেন এমন নেতিবাচক উদাহরণ থেকে অনুপ্রেরণা না নেয়। Mr. Modi is sort of the Timu version of Netanyahu. Okay? It's a poor copy. And we call upon the Indian government to not be inspired. তবে কি ইরানের অনড় অবস্থানের কাছে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র? বরাবরই দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ওয়াশিংটন। অথচ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হলো, স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়ে ইরানকে পারমাণবিক চুক্তির নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে দফায় দফায় বৈঠক করছে মার্কিন প্রশাসন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুপক্ষের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণে এখনও হয়নি কোনো সমঝোতা। শুরু থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের। সবশেষ গত সোমবারও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনোভাবেই তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না তার দেশ। মার্কিন হুমকির তোয়াক্কা না করে বরাবরই উল্টো অবস্থান নিয়েছে ইরান। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় দেশটি। যেখানে বিশ্ব আশাবাদী ছিল শান্তির আলোচনায় নতুন দিগন্ত খুলবে, সেখানেই রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট জানিয়ে দিলেন, আলোচনার টেবিলে নয়, বিজয়ের মাঠেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মঙ্গলবার টেলিগ্রামে দেয়া বিবৃতিতে প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, ইস্তাম্বুলের আলোচনার উদ্দেশ্য কাউকে খুশি করার মতো কোনো শান্তি চুক্তি নয়, বরং এর উদ্দেশ্য রাশিয়ার দ্রুত বিজয় নিশ্চিত করা এবং ইউক্রেনের নবনাৎসি সরকারকে সম্পূর্ণ ধ্বংস করা। রয়টার্স জানায়, রাশিয়ার এই অবস্থান ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি কঠিন বার্তা বহন করছে। মেদভেদেভ সদ্য প্রকাশিত একটি রাশিয়ান স্মারকলিপির কথাও উল্লেখ করেছেন, যেখানে ইউক্রেনের কাছে রাশিয়ার চূড়ান্ত দাবিগুলো তুলে ধরা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়া, নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করা, সেনাবাহিনীর আকার সীমিত করা এবং নতুন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আয়োজন করা। এই শর্তগুলো ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং কিয়েভের পক্ষে এগুলো মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেন জানায় তারা যে কোনো শান্তির আলোচনায় রাজি, কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক ন্যায় বিচার ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে। রাশিয়ার এ ধরনের একতরফা শর্ত মেনে নেওয়া মানেই আত্মসমর্পণ। এদিকে মেদভেদেভ ইউক্রেনের সাম্প্রতিক রুশ বোমারু ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ অনিবার্য বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে এবং অগ্রসর হতে থাকবে, যা কিছু উড়িয়ে দেওয়ার দরকার তা উড়িয়ে দেবে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন তিনি ত্যাগ করছেন। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কমলাপুরে এসে যাত্রীগণের সাথে কথা বলেছেন, তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয়েছে কিনা বা টিকিট করতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তিনি যাত্রীদের সাথে কথা বলেছেন। তিনি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পরবর্তীতে তিনি মহাখালী বাস স্টেশনে যাবেন, সেখানে তিনি সেখানেও গিয়ে তিনি যাত্রীদের সাথে কথা বলবেন, তাদের সমস্যা শুনবেন, কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা সেই ব্যাপারে তিনি যাত্রীদের সাথে কথা বলবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন আচ্ছা
আচ্ছা ঠিক আছে আসো। দর্শক আপনারা দেখলেন মাত্র যে একজন রাস্তার একটি ছিন্নমূল কিশোরকে তিনি বুকে টেনে নিয়েছেন, এমনকি তাকে টাকা দিতে চেয়েছেন, কিন্তু সে কিন্তু টাকা নেয়নি। আমরা দেখেছি তিনি গাড়ি থেকে নেমে সেই কিশোরের সাথে কথা বলেছেন। বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ক্রিমিয়ান সেতু, ফুলে ফেঁপে উঠল আজব ও কৃষ্ণসাগরের জলরাশি। মঙ্গলবার সকালে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে হামলা চালায় ইউক্রেন, ধ্বংস করে দেয় 4 লেন বিশিষ্ট সেতুটির একটি সাপোর্টিভ পিলার। 1100 কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের নিরাপত্তা সংস্থা এসইউবির। জানায় কয়েক মাস ধরেই এই হামলার প্রস্তুতি চলছিল। অপারেশন স্পাইডার ওয়েবের পরপর পরিকল্পনা অনুযায়ী সফলভাবে হামলাটি পরিচালনার দাবি জানায় কিয়েভ। কৃষ্ণসাগর ও আজব সাগর হয়ে ছোট বড় নানা বাণিজ্যিক জাহাজের যাতায়াত, যার বেশিরভাগই ক্রিমিয়া বন্দর হয়ে যেতে হয়। ফলে গুরুত্বপূর্ণ বন্দর দ্বীপটির দখল নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হলেও আধিপত্য বজায় রাখে রাশিয়া। এতে 2022 ও 2023 সালে টানা 2 বার 19 কিলোমিটার দীর্ঘ সেতুটিতে আঘাত হানে ইউক্রেন। জীবনের সব আয়োজন। এদিকে ক্রিমিয়া কর্তৃপক্ষ জানায় একটি সাপোর্টিভ লেনের তলদেশে আঘাত হানলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া দ্বীপটিকে যুক্ত করা সেতুটি। জুলাই সনদ নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে, মানে এই যে ধরেন যে মাঠে যখন আপনি রাজনীতি করছেন তখন তো অনেকগুলো ভয়েসই থাকবে, আপনারা যেভাবে কথা বলেন অন্য আরেকটা পক্ষ সেভাবে কথা বলে না। যেমন এই যে ছাত্রদের দল বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আওয়াজও উঠেছে যে আপনারা জুলাই সনদের ব্যাপারে ওরকম আন্তরিক না, মানে হলো যে নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনদটা হোক এইটা মনে হয় আপনারা চাইছেন না। মানে তাদের এই অভিযোগের কি জবাব দেবেন? এটাও আপনার একটা পরিকল্পিত প্রশ্ন। ফারুক ভাই আমাদেরকে যদি আপনি এইভাবে মানে একটা দিকে ফেলে দেন তাহলে তো সমস্যা। ধরেন যে আপনি এই শোতে আপনি আছেন, এই অন্য পক্ষের যে প্রশ্ন সেটা তো আপনার কাছে আমি কনভে করব, সাংবাদিক হিসেবে তো এটাও আমার একটা দায়িত্ব। আপনি প্রত্যেকটা জিনিস সেবা করে চলছেন। নো প্লিজ, ইউ আর নট। আপনি একজন ভালো উপস্থাপক, আপনার দৃষ্টিতে হতে পারেন। আপনি খুঁচিয়ে যেসব কথাগুলো বলার চেষ্টা করেন, আপনি মনে হচ্ছে উপস্থাপক নয় এখন টেলিভিশনের, আপনি একটা দলের প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন নামেন। মানে এমন কোন প্রমাণ বিএনপির ইতিহাসে নাই, অতীতেও নাই। না এটা আপনার কোন দল মনে হচ্ছে? কথা বলবেন না প্লিজ। জি আপনি উত্তর দেন, আপনি সময় পাবেন। হ্যাঁ, আপনি মিডিয়া স্বাধীন। এখন আপনি কি মনে করেন? আপনি না প্লিজ, আপনি উত্তেজিত হচ্ছেন। ডোন্ট টক প্লিজ। জি প্লিজ ভাই বলেন ভাই বলেন। ইসরায়েলকে যেন এবার গাজার মতো ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে প্রায় সব মুসলিম প্রধান দেশগুলো। একের পর এক হামলায় কাঁপছে দেশটির বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। তবে এবার ইসরায়েলের উপর আসাদ সরকার পতনের পর প্রথমবারের মতো হামলা চালিয়েছে সিরিয়াও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সিরিয়া থেকে ইসরায়েলের গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় উত্তপ্ত আন্তর্জাতিক মহল। আর এই হামলার জন্য সরাসরি সিরিয়াকে দায়ী করেছে তেল আবিব। গত 2 দিন আগে সিরিয়া থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সিরিয়ার ভূখণ্ড থেকে 2টি রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলের নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে এই ঘটনার পর ইসরায়েল সিরিয়ার দারা প্রদেশে পাল্টা গোলাবর্ষণ চালায়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের গোলাবর্ষণের ফলে দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও ইসরায়েলের বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে কুনাইত্রা শহর এবং দারা প্রদেশের গ্রাম অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশ্বমানের থার্মিক্স রড। তবে এই হামলার দায় টেলিগ্রামে স্বীকার করেছে মোহাম্মদ দেব ব্রিগেডস নামে একটি গোষ্ঠী, যার নামকরণ করা হয়েছে গাজায় নিহত হামাস নেতার নামে। তবে সিরিয়ার গবেষক আহমেদ আবু জেইদ বলেছেন, এই গোষ্ঠীর বাস্তব অস্তিত্ব নিয়ে সন্দেহ রয়েছে, কারণ গোষ্ঠীটি মাত্র কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আবির্ভূত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস এক বিবৃতিতে বলেন, ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে এই হামলার জন্য সরাসরি দায়ী মনে করে। তিনি সিরিয়ার বিরুদ্ধে দ্রুত এবং পূর্ণাঙ্গ প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেন। কিন্তু আসাদের পতনের পর থেকে সিরিয়ার নতুন সরকার নিয়ে সন্দিহান ইসরায়েল, কারণ সরকারের নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী বিদ্রোহীরা। ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে এবং জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন দখল করেছে। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, সিরিয়ার কোনো পক্ষ ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেনি। তারা আরও দাবি করেছে, ইসরায়েলের হামলায় মানবিক ও বস্তুগত ক্ষতি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শান্তি পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে অর্জন করতে হবে। ইউক্রেনের সাথে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার উত্তর কোরিয়া গেছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহচর সের্গেই শোইগু, যাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে কিয়েভের মাঝে। কারণ মাত্র 3 দিন আগেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। এতে মস্কো হারায় 41টি বোমারু বিমান, যার মূল্য প্রায় 700 কোটি মার্কিন ডলার। এই হামলার পরই রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে প্রশ্ন উঠেছে বিশ্ব দরবারে। তবে হঠাৎ কেন এই সময়েই উত্তর কোরিয়ায় সের্গেই শোইগু? স্বল্পমূল্যের 117টি ড্রোন ব্যবহার করেই রাশিয়ার 5টি সামরিক ঘাঁটিতে 1 জুন হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। স্পাইডার ওয়েব নামের ওই হামলাটি রাশিয়ার ভেতর থেকেই পরিচালনা করে ইউক্রেন, যার ফলে মস্কোর গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন সমরবিদরা। ওই হামলায় রাশিয়ার A-50 Tu-95 সহ 41টি বোমারু বিমানকে ধ্বংস করে ইউক্রেন। এসব বোমারু বিমানের মূল্য প্রায় 700 কোটি মার্কিন ডলার। এমন ক্ষয়ক্ষতির পরই ইউক্রেনকে ঘিরে পাল্টা আক্রমণের ছক আঁকে পুতিনের সামরিক বাহিনী, যদিও এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি মস্কো। কিন্তু প্রতিরোধের শঙ্কার মধ্যেই এবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে দেশটিতে সফরে গেছেন সের্গেই শোইগু। 3 মাসেরও কম সময়ের মধ্যে এটি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারির দ্বিতীয় দফায় উত্তর কোরিয়া সফর। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বরাতে 4 জুন এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনের বাহিনীর কাছ থেকে দখলমুক্ত করা রাশিয়ার কুরস্ক অঞ্চলে নিহত হওয়া উত্তর কোরিয়ার সেনাদের শ্রদ্ধা জানাতেই পিয়ংইয়ং গেছেন শোইগু। এছাড়াও দুই দেশের মাঝে কৌশলগত চুক্তি প্রসঙ্গেও আলোচনা করবেন সের্গেই শোইগু। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ইউক্রেন সম্পর্কেও কিম জং উনের সাথে আলোচনা করবেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি। এর আগে গত 21 মার্চ উত্তর কোরিয়া সফরে যান সের্গেই শোইগু। এ সময় তিনি প্রেসিডেন্ট কিম জং উনের সাথে প্রায় 2 ঘন্টা আলোচনা করেন। গত বছরের নভেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, তার দেশের বিরুদ্ধে লড়তে রাশিয়ার বাহিনীর হয়ে কাজ করছে উত্তর কোরিয়ার প্রায় 12,000 সেনা। সে সময় কয়েকজনকে আটকও করে ইউক্রেনের সামরিক বাহিনী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলেও যুদ্ধবিরতি প্রসঙ্গে কূটনৈতিক তৎপরতা বজায় রেখেছে কিয়েভ ও মস্কো। 2 জুন তুরস্কের ইস্তাম্বুল শহরে দ্বিতীয় দফায় আবারও আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এবারও শান্তি চুক্তি নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি দুই পক্ষই, যদিও যুদ্ধবন্দী বিনিময় নিয়ে দুই দেশ করেছে চুক্তি। সৃজন মাহমুদ, নিউজ 24।
এবার শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। সার্জিসের প্রশ্ন, তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? এনসিপি নেতা সার্জিস বলেন, মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযুদ্ধের নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা, কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়। সার্জিস আলম আরও মন্তব্য করেন, ইতিহাস যেন কখনোই ক্ষমতাসীনদের পক্ষে না হয়, ইতিহাসকে ইতিহাসের মতোই চলতে দেওয়া উচিত। সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ ফার্নিচার ও হোম ডেকোর শুধুমাত্র রিগেল এম্পোরিয়ামে। নিবন্ধন সহ দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে দলটির আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামাতে ইসলামীর করা আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ গেল রোববার রায় দেন। রায়ে বলা হয়, দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো বিষয় যদি থেকে থাকে তা সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। সোজা কথা, ভয়ের দিন শেষ। আপনি খেয়াল করবেন, ছোটকালের বাচ্চা নাই কারণ ভয়ের যে ভাই ওনাদের টাকা করেন, এটা প্রাধিকার প্রাপ্ত যারা গুম হয়ে গেছেন মানে যারা মারা গেছে তাদেরটা অ্যাড্রেস করতে হবে আগে, এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট তারটা আনতে হবে আগে, তারপরে আমাদেরটা। সালাউদ্দিন ভাইকে আমি খুব পছন্দ করি। সেই বিএনপির সময় আমি যখন র্যাবের সিও ছিলাম, আমার সাথে একাধিকবার দেখা। একজন সুদর্শন পুরুষ জাতীয় নেতা, দেখতে ভালো লাগে এবং ওনার আচরণ বিধি সব ভালোই লাগতো। যখন উনি গুম হন আমি খুব মনে কষ্ট পাই। তারপর উনি ভারতে যে কিভাবে ছিলেন এটা বড় কথা না, কত একটা বিশাল বড় আলামত। একজন ইলিয়াস আলী মারা গেছেন, আরেকজনকে গুম করা হয়েছে, কত বড় স্পর্ধা হইতে পারে ফ্যাসিস্টের। এটা একটা দৃষ্টান্তমূলক জিনিস হওয়া উচিত। উনি গুম হলেন, আসলেন, এতটা বছর আসতে পারেন নাই। উনি ওই দেশে ভারতে ভালো ছিলেন না খারাপ ছিলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। ওখানে তো গুম না, প্রকাশ্যে ছিলেন, ভালো ছিলেন, টাকা পয়সা আছেন, যেভাবে সেভাবে থাকুক না, এর কোনো আপত্তি নাই। বাংলাদেশ থেকে ওনাকে কে নিয়ে গেল ভারতে, আমার প্রশ্ন হলো সেই জায়গায়। এমন বুকের পাটাক্কায় সেই রয়ের নাম আমি জানতে চাই। কানাডা সরকার দেখেন ভারতীয় রকে নাস্তে নাবুদ করছে, আমরাও সেভাবে করতে চাই। কোন সেই রয়ের বেটা যে ভারতের আমার দেশের একজন এমপি সাহেবকে বা মন্ত্রী ছিলেন উনি, ওনাকে নিয়ে গেলেন সীমান্ত পার করে। সেই বিডিআর এর কমান্ডার কে, কোন বিওপি, এবং ভারতের কে সেই রয়ের প্রধান? অজিত দোভাল বলেন, মোদি বলেন, অজিত দোভালের সেই ক্ষমতা নাই মোদির অনুমতি ছাড়া। সুতরাং একটা সুন্দর একটা মামলা করা যাবে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলার গ্রহণযোগ্যতা থাকবে। এইটাকে হাতছাড়া, এইটাকে একটা বড় দেরিতে হলো। আমি বলবো যে ওনাকে আমি অশেষ ধন্যবাদ দিই, উনি করছেন। উনি একজন রাজনীতি নেতা, হয়তো অনেক নিয়ম কানুন থাকতে পারে, অনেক অ্যালাইনমেন্ট থাকতে পারে, আমি মনে করি অনেক কথাই বলতে পারি। একজন শীর্ষ পর্যায়ের নেতা বলতে পারেন না, বা অনেক অব্লিগেশন থাকে একটা রাষ্ট্র। বাট আমার কথা হলো, ভারতকে জুজু ভয় দেখানোর কিছু নেই, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। রক্ত দিয়া বাচ্চা ছেলেরা এই দেশটা স্বাধীন করছে, সোজা কথা। এখানে ফাইলেমে করার কিছু নাই। ভয়ের দিন শেষ, সোজা কথা, ভয়ের দিন শেষ। আপনি খেয়াল করবেন, ছোটকালে বাচ্চা মা বাবারা ভয় দেখাইতো বাচ্চাদের। Не мы прервали переговоры. রাশিয়ায় এর আগে এত বড় হামলা শেষ কবে হয়েছে তার নজির নেই। তবে রবিবার ইউক্রেনের রেকর্ড ড্রোন হামলা যে মাইটি রাশিয়ার উপর স্মরণকালের সবচেয়ে বড় সামরিক আক্রমণ তা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। প্রায় $7 বিলিয়ন ক্ষয়ক্ষতি। তার চেয়েও গুরুতর ব্যাপার, নিজ ভূখণ্ডেই সামরিক বাহিনীর এই ব্যর্থতা ভ্লাদিমির পুতিনকে ফেলবে ব্যাপক চাপে।
не мы прервали переговоры в রবিবার ইউক্রেন সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার অন্তত 5টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ভলোদিমির জেলেনস্কির বাহিনী। সুদূর সাইবেরিয়ার ঘাঁটিতেও হয় আক্রমণ। একযোগে রাশিয়ার সামরিক শক্তির উপর 117টি ড্রোনের অকল্পনীয় আকস্মিক সেই আঘাতে পুতিনের বহরের 41টি যুদ্ধবিমান ধ্বংসের কথা জানাচ্ছে ইউক্রেন, যা রাশিয়ার স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল বহরের 3 ভাগের 1 ভাগ বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য ছিল উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত সুবৃহৎ এই দ্বীপের দুর্লভ খনিজের মালিকানা নেয়া। রেয়ার আর্থ মিনারেল নিয়ে চুক্তি করেছেন ইউক্রেনের সঙ্গেও। রাশিয়ার সাথে চলমান সংঘাতে মার্কিন অর্থ সহায়তার ক্ষতিপূরণ হিসেবেই কিয়েভের সঙ্গে এই চুক্তি সেরেছে ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দুর্লভ খনিজ নিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমনটাই দাবি করছে সিএনএন। গেল শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাময়িকভাবে বাণিজ্য যুদ্ধ বন্ধে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হয়েছিল তা গেল মাসে ভণ্ডুল করে দিয়েছে বেইজিং। প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটন নিজেই উস্কানি দিয়ে বাণিজ্য সংঘাত বাঁধানোর ছক কষছে। গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, গেল এপ্রিলে ট্রাম্প যখন চীনা পণ্যে লাগামহীন আমদানি শুল্ক আরোপ করেন, এর প্রতিক্রিয়ায় রেয়ার আর্থ মিনারেলের বাজার একাই দখলের পাল্টা চাল দেয় বেইজিং। দুর্লভ 7টি খনিজ উপাদান এবং এর থেকে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে কঠোর অবস্থান নেয় শি জিনপিং প্রশাসন। যদিও ওয়াশিংটন ধারণা করছিল জেনেভায় দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতার পর দুর্লভ খনিজ রপ্তানি নীতি কিছুটা শিথিল করবে চীন।